বাংলাদেশে যে ক্ষমতার পালাবদল হলো তারপর কিন্তু একটা প্রশ্নই সবার মুখে মুখে ঘুরছে, দেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। তো আজকে আমরা ঠিক এরকমই একটা বেশ ধারালো রাজনৈতিক ভাষ্যকে ব্যবচ্ছেদ করব, যেটা এই প্রশ্নের একটা খুবই নির্দিষ্ট যদিও বিতর্কিত উত্তর দেওয়ার চেষ্টা করেছে। ভাবুন তো, একটা দেশ যখন একদম নতুন করে তার যাত্রা শুরু করে, তখন তার জন্য সবচেয়ে জরুরি, সবচেয়ে নির্ধারক রাজনৈতিক প্রশ্নটা ঠিক কী হওয়া উচিত? এই ভাষ্য অনুযায়ী এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু একটা জাতির পুরো ভবিষ্যৎ নির্ভর করছে। চলুন আমরা ধাপে ধাপে দেখি কিভাবে এই ভাষ্যটা বর্তমান নেতৃত্বকে একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এবং দেশের জন্য একটা সম্পূর্ণ ভিন্ন পথের প্রস্তাবনা দিচ্ছে। এটা কিন্তু শুধু একটা সমালোচনা না, বরং একটা বিকল্প রাষ্ট্রদর্শনের রূপরেখা বলা যেতে পারে। এই যুক্তির শুরুটাতেই, মানে একদম গোড়াতেই টার্গেট করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। তার ভূমিকা আর তার সিদ্ধান্তগুলো নিয়েই কিন্তু ভাষ্যটাতে মূল প্রশ্নগুলো তোলা হয়েছে। তো এই সমালোচনার একেবারে সেন্টারে কি আছেন? তিনি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যাকে এই ভাষ্যে ইউনেস নামে বারবার সম্বোধন করা হয়েছে। পুরো আর্গুমেন্টটাই কিন্তু তাকে দিয়ে শুরু হচ্ছে। ভাষ্যকারের সমালোচনার সুরটা কতটা কড়া, সেটা এই কথাটা শুনলেই পরিষ্কার বোঝা যায়। তার মূল অভিযোগটা হলো, এই নেতার জন্যেই নাকি হাসিনা পরবর্তী সরকারের যে দিক নির্দেশনা, সেটা শুরুতেই একদম তালগোল পাকিয়ে গেছে। তাহলে ঠিক কি অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে? ভাষ্যটা বলছে তার কোনো পরিষ্কার রাজনৈতিক লক্ষ্য নেই, তিনি নাকি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা দিয়ে চলছেন আর আগের প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদেরকে আবার পদে বহাল রাখছেন। এমনকি এমনও দাবি করা হচ্ছে যে তিনি সাবেক ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেও ইতস্তত করছিলেন। কিন্তু এখানেই গল্পটা একটা মোড় নেয়। ভাষ্যকার বলছেন, আরে এই সমস্যাটা আসলে একজন ব্যক্তিকে নিয়ে না, বা তার একার ব্যর্থতাও নয়। এর পেছনে নাকি লুকিয়ে আছে আরও অনেক গভীর একটা আদর্শিক সংকট। তো চলুন এবার এই ভাষ্যের একদম কোর আর্গুমেন্ট বা মূল যুক্তিতে ঢোকা যাক। ভাষ্যকারের মতে দেশের আসল সংকটটা যদি বুঝতে হয়, তাহলে আধিপত্যবাদ বা হেজেমনি এই ধারণাটা বোঝাটা খুব জরুরি। আর এই কথাটাতেই কিন্তু পুরো ভাষ্যটার সারমর্ম লুকিয়ে আছে। বক্তার মতে বাংলাদেশের রাজনীতির প্রধান বিভাজন রেখা হওয়া উচিত একটাই: কে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আর কে এর বিপক্ষে। তার যুক্তিতে এখানে মাঝামাঝি কোনো রাস্তা নেই। আচ্ছা, এই যে বারবার বলা হচ্ছে ইন্ডিয়ান হেজোমনি বা ভারতীয় আধিপত্যবাদ, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? ভাষ্যকারের মতে এটা শুধু রাজনৈতিক হস্তক্ষেপ নয়, বরং এমন একটা ব্যাপক সাংস্কৃতিক আর বুদ্ধিবৃত্তিক প্রভাব যা একটা দেশের সার্বভৌমত্বকে ভেতর থেকে দুর্বল করে দেয়, আর এটাকে প্রতিরোধ করাটা নাকি অপরিহার্য। এই আধিপত্যটা বাস্তবে কাজ করে কিভাবে? ভাষ্যকার কয়েকটা দিকের কথা উল্লেখ করেছেন, যেমন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নাকি ইচ্ছে করেই এই প্রসঙ্গটা এড়িয়ে চলে। কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিদেশি সংস্কৃতির প্রচার করে, আর একদল বুদ্ধিজীবী আর সাংবাদিক এর পক্ষে একটা জনমত তৈরি করে। মানে এই ভাষ্যের যে বটম লাইন বা শেষ কথা, সেটা কিন্তু খুবই পরিষ্কার এবং বেশ কড়া। যে কোনো নেতা বা দল যদি এই আধিপত্যবাদের প্রশ্নটাকে সরাসরি মোকাবেলা না করে, তাহলে তারা আসলে একে টিকিয়ে রাখতে সাহায্য করছে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। এই ভাষ্যটা শুধু সমস্যার কথা বলেই থেমে যায়নি, বরং এর একটা সমাধান বা বিকল্প পথের কথাও বলেছে। চলুন সেই প্রস্তাবিত পথটা এবার কেমন সেটা একটু দেখা যাক। আর এই বিকল্প পথের পুরো নকশাটা দেওয়া হয়েছে একটা বইয়ে, যার নাম দ্য আর্কিটেক্টস অফ টুমরো। এটা ভাষ্যকারের নিজেরই লেখা, যেখানে তিনি তার পরিকল্পিত নতুন বাংলাদেশের একটা কাঠামো তুলে ধরেছেন। এই যে নতুন একটা দর্শন, এর একটা ব্র্যান্ডিংও করা হয়েছে। নামটা হলো মুভিং ফরওয়ার্ড এনলাইটেন্ড সিভিলাইজেশন, বাংলায় যাকে বলা যেতে পারে এগিয়ে চলা আলোকিত সভ্যতা। এই দর্শনের যে লোগো, সেটার দিকে তাকালে এর মূল আইডিয়াগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখুন, এখানে ন্যায় বিচারের জন্য আছে দাড়িপাল্লা, স্বাধীনতা আর জ্ঞানের প্রতীক হিসেবে বই, সমৃদ্ধির জন্য সূর্য আর শস্যক্ষেত্র, এবং সব মিলিয়ে প্রগতির জন্য একটা ঊর্ধ্বমুখী তীর। এবং সব শেষে ভাষ্যকার তার অবস্থানটা একদম দ্ব্যর্থহীনভাবে পরিষ্কার করে দিয়েছেন এই কথাটা দিয়ে। তার মতে এই আধিপত্যবাদের প্রশ্নটা যদি কেউ এড়িয়ে যায়, তাহলে তাকে সাথে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ গড়াটা অসম্ভব
এটাই হলো শেষ কথা। তার মানে পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে দাঁড়ায় যে এই ভাষ্যটা আমাদের সামনে মাত্র দুটো রাস্তা খুলে রাখছে। এর মূল বক্তব্য হল দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটা মাত্র পছন্দের উপর, আধিপত্যবাদের পক্ষে থাকা নাকি এর বিরুদ্ধে দাঁড়ানো। তো এই পুরো বিশ্লেষণটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা দেশের পুরনো রাজনৈতিক সমীকরণগুলো সব ভেঙে যায়, তখন কোন নতুন আদর্শ বা কোন নতুন ইস্যুটা রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, আর সেটাই বা কিভাবে ভবিষ্যৎকে নির্ধারণ করে। এটা কিন্তু বেশ গভীর একটা ভাবনার বিষয়।